বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছে আমি মোহাম্মদ নাইম শেখ, প্রভাষক, অর্থনীতি বিভাগ। আজকের পর্বে যে বিষয়টি থাকছে তা হচ্ছে অর্থনীতি অনার্স প্রথম বর্ষে যারা রয়েছে তাদের জন্য আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা। আজকের এই ভিডিওটা মূলত থাকছে যারা ব্যষ্টিক অর্থনীতি 1 এই বিষয়ে কিভাবে সহজে পাশ করা যায় সেই বিষয় সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওর মধ্যে যে বিষয়গুলো থাকছে তা হচ্ছে এই ব্যষ্টিক অর্থনীতি বিষয়ে কতগুলো অধ্যায় রয়েছে, কোন অধ্যায়গুলো বেশি গুরুত্বপূর্ণ, কোন অধ্যায়গুলো থেকে প্রশ্ন কেমন এসে থাকে এবং পাশ করার জন্য কতগুলো অধ্যায় পড়া জরুরি বা পড়লে তুমি মোটামুটি পাশ করতে পারবে, সে বিষয়টি নিয়ে থাকছে আজকের এই ভিডিওতে। এর পাশাপাশি যারা এ প্লাস পেতে চাও বা ফার্স্ট ক্লাস পেতে চাও তো তাদের জন্য কিছু কথা থাকবে। এখন আসছি এই যে অর্থনীতি অনার্স প্রথম বর্ষের একটি গুরুত্বপূর্ণ বিষয়, তা হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি 1। ব্যষ্টিক অর্থনীতি 1 এই বিষয়ে মোট অধ্যায় রয়েছে 12টি। 12টি অধ্যায়ের মধ্যে প্রথম অধ্যায়ে আলোচনা রয়েছে ভূমিকা, দ্বিতীয় অধ্যায়ে আলোচনা করা হয়েছে উপযোগ বিশ্লেষণ, তৃতীয় অধ্যায়ে আলোচনা করা হয়েছে চাহিদা ও যোগান, চতুর্থ অধ্যায়ে আলোচনা করা হয়েছে চাহিদা ও যোগানের স্থিতিস্থাপকতা, পঞ্চম অধ্যায়ে আলোচনা হয়েছে উৎপাদন তত্ত্ব নিয়ে, ষষ্ঠ অধ্যায়ে আলোচনা হয়েছে খরচ তত্ত্ব নিয়ে, সপ্তম চ্যাপ্টার আলোচনা হয়েছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার নিয়ে, অষ্টম অধ্যায়ে আলোচনা হয়েছে বাজার অপূর্ণ প্রতিযোগিতা অর্থাৎ একচেটিয়া বাজার নিয়ে। কারণ অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার অনেকগুলো প্রকারভেদ রয়েছে, তার মধ্যে একটা হলো একচেটিয়া বাজার। নবম অধ্যায়ে আলোচনা হয়েছে বাজার অপূর্ণ প্রতিযোগিতা অর্থাৎ অলিগোপলি বাজার। দশম অধ্যায়ে আলোচনা হয়েছে উপাদান বাজার নিয়ে। 11তম অধ্যায়ে আলোচনা হয়েছে বাজার ব্যর্থতা এবং 12তম অধ্যায়ে আলোচনা হয়েছে তথ্য অর্থনীতি। এই 12টি অধ্যায়ে আলোচনা আছে ব্যষ্টিক অর্থনীতি 1 বিষয়ে। এখন আমরা জানলাম যেটা হচ্ছে মোট ব্যষ্টিক অর্থনীতি 1 বিষয়ে এই বইয়ের মধ্যে সূচিপত্রে মোট 12টি অধ্যায়ের আলোচনা রয়েছে। এখন সামনে যেহেতু তোমাদের পরীক্ষা, এখন অল্প সময় আছে, এই স্বল্প সময়ের মধ্যে কিভাবে এই ব্যষ্টিক অর্থনীতি 1 বিষয়ে সহজে পাশ করা যায়, তো সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। এখন কথা হচ্ছে পাশ করার জন্য কি আমার এই 12টা চ্যাপ্টারই পড়তে হবে? উত্তর না, 12টি অধ্যায় তোমাকে আমি দিব না, আমি সেখান থেকে অধ্যায়গুলো কমিয়ে দিব। তাহলে কতগুলো অধ্যায় পড়লে মোটামুটি পাশ করা যাবে, আসছে সেই বিষয়টা। তার আগে একটু বলে নিই, নতুন কারিকুলাম অনুযায়ী এই যে 12টি অধ্যায় রয়েছে, এই 12টি অধ্যায় থেকে তোমাকে প্রশ্নের মধ্যে কতগুলো প্রশ্ন আসবে সে সম্পর্কে ধারণা জানতে হবে এবং কতগুলো উত্তর করতে হবে। মোট তোমার উত্তর হবে 100 মার্কের ভিতরে। 100 নাম্বারের মধ্যে তোমার এই ব্যষ্টিক অর্থনীতি 1 বিষয়ের পরীক্ষা হবে। এই 100 মার্কের ভিতরে আবার দুইটা ভাগ রয়েছে, একটা হলো 20 মার্ক এবং আরেকটা পার্ট হচ্ছে 80 মার্ক। অর্থাৎ 100 মার্কের মধ্যে দুইটা ভাগ, একটা হলো 20 নম্বর। এই 20 নম্বরটা মূলত এটা হচ্ছে ইনকোর্স পরীক্ষা, কলেজের উপস্থিতি, অ্যাসাইনমেন্ট এই সম্পর্কিত এই 20 নাম্বার। তার মানে এই 20 নাম্বার তুমি আগেই কলেজে পরীক্ষা দিয়েছো, অ্যাসাইনমেন্ট পরীক্ষা অথবা যেটাকে বলা হয় ইনকোর্স পরীক্ষা এবং পাশাপাশি হাজিরা উপস্থিতি, এই সমস্ত সম্পর্কিত মিলে তোমাকে এই 20 নাম্বারের মধ্যে তুমি কত পাবে সেটা হচ্ছে কলেজের উপর নির্ভর করে, তুমি কলেজে কেমন পরীক্ষা দিয়েছো, কেমন হাজিরা উপস্থিতি ছিলে সেই 20-এর মধ্যে। তো 20-এর মধ্যে অনেকে 12, 13, 15, 16, 17, 18 এরকম করে পরীক্ষায় পেয়ে থাকে। এখন তাহলে বোর্ড পরীক্ষায় তুমি কত নম্বরে পরীক্ষা দিবে? হ্যাঁ, বোর্ড পরীক্ষায় তুমি পরীক্ষা দিবে হচ্ছে এই 80 নাম্বারের পরীক্ষা। তাহলে বোর্ডের মধ্যে তোমাকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, যেখানে তুমি পরীক্ষায় অংশগ্রহণ করবে সেখানে তোমাকে পরীক্ষায় প্রশ্নে উত্তর করতে হবে 80 নম্বরের। তাহলে 80 নম্বরের জন্য প্রশ্ন আসবে কেমন করে? এই 80 নম্বরের জন্য প্রশ্ন আসবে, মোট প্রশ্ন থাকবে 12টি। খেয়াল করে একটু, মোট প্রশ্ন থাকবে হচ্ছে 12টি। এই 12টি প্রশ্নের মধ্যে তোমাকে উত্তর করতে হবে 8টি। 12টি প্রশ্নের মধ্যে তোমাকে উত্তর করতে হবে 8টি, যার নাম্বার হচ্ছে 8, প্রত্যেকটা প্রশ্নের নাম্বার হচ্ছে 10, সমান সমান হচ্ছে এই 80 নম্বরের উত্তর করতে হবে।
তার মানে এখন আমরা বুঝলাম বোর্ড পরীক্ষায় আমাকে এই 80 নাম্বারের উত্তর করতে হবে, 8টা প্রশ্ন অ্যান্সার দিতে হবে, প্রশ্ন আসবে 12টি, এটা সেট আকারে প্রশ্ন আসবে। এখন সেট বলতে কি বোঝাচ্ছে? সাপোজ আমি ধরলাম এখানে 1 নাম্বার প্রশ্ন, 2 নাম্বার প্রশ্ন। 1 নাম্বার প্রশ্নের মধ্যে এরকম এসেছে ক এবং খ, দুইটা পার্ট এসেছে। দেখা গেল ক নম্বরের প্রশ্ন এসেছে, মনে করো 4 নম্বরের, এবং খ নম্বরের প্রশ্ন দিয়েছে 6 নম্বরের। তাহলে দুইটা মিলে কত হচ্ছে? 10। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছি। যদি কোনো বড় প্রশ্ন হয় বা তত্ত্ব রিলেটেড থাকে তাহলে একটা প্রশ্নে কিন্তু 10 আসতে পারে। আর যদি প্রশ্নগুলো ছোট ছোট হয় তাহলে 2টা বা 3টা পার্টে প্রশ্ন হতে পারে। যেমন 2 নম্বরে একটা প্রশ্ন এসেছে মনে করো এরকম যে ক, খ এবং গ, 3টা পার্ট এসেছে। তো 3টা পার্টে মনে করো প্রশ্ন এভাবে এসেছে, ক নম্বরে প্রশ্ন দিয়েছে মনে করো 1, খ নম্বরে প্রশ্ন দিয়েছে মনে করো 3, আর গ নম্বরে প্রশ্ন দিয়েছে 6। তাহলে কত হলো? 6 আর 3 9 আর 1 10, এইভাবে করে প্রশ্ন করেছে। হতেই পারে। আবার প্যাটার্নটা চেঞ্জও করতে পারে, বলতে পারে এরকম যে ক নম্বরে প্রশ্ন দিয়েছে 2, খ নম্বরে দিয়েছে 4, গ নম্বরে দিয়েছে 4, 4 আর 4 8 আর 2 10, এভাবে হতে পারে। তার মানে সেট বলতে এটাই বোঝাচ্ছি একটা প্রশ্নের মধ্যে ক খ দুইটা অথবা ক খ গ এরকম 3টা পার্টেও কিন্তু প্রশ্ন হতে পারে। আবার যেমন এখানে 3 নম্বর একটা প্রশ্ন ধরলাম, 3 সরাসরি একটা প্রশ্ন দিয়েছে, সেখানে দিয়েছে 10 নম্বরের প্রশ্ন। তাহলে একটা প্রশ্ন কিন্তু 10 নম্বরের জন্য কিন্তু হতে পারে। তাহলে 3 নম্বর একটা প্রশ্ন আমি এখানে ধরলাম, 3 নম্বরে একটা প্রশ্ন, শুধু একটা প্রশ্নই দিয়েছে 10 নম্বরের, যে কোনো একটা তত্ত্ব দিয়েছে তার সমালোচনা সব সহ একটা প্রশ্নের নাম্বারই 10। তো প্রশ্ন 3 ক্যাটাগরিতে হতে পারে। একটা প্রশ্ন আসতে পারে যার নাম্বার 10, অথবা 2 সেট আকারে যেটা ক এবং খ, অথবা এ বি বা সি এরকম করে হতে পারে। ক খ দিয়ে সাধারণত দেয়, ক এবং খ, যেখানে প্রশ্নে ভ্যারিয়েন্স থাকতে পারে। একটা প্রশ্নে 2 তাহলে আর একটা প্রশ্নে 8, এটা মিলে 10 হতে পারে। একটা প্রশ্নে 3 আর একটা প্রশ্নে 7, 10 হতে পারে। একটা প্রশ্নে 4 আর একটা প্রশ্নে 6, 10 হতে পারে। একটা প্রশ্নে 5 আর একটা প্রশ্নে 5, 5 5 10 হতেই পারে। তো প্রশ্নের ধারা অনুযায়ী, অর্থাৎ প্রশ্নের উত্তর লেখার নিয়ম অনুযায়ী কোন প্রশ্নটা কেমন উত্তর হতে পারে, বড় নাকি ছোট, তার উপর ডিপেন্ড করেই যিনি প্রশ্নকর্তা প্রশ্ন করে থাকেন সেইভাবে করেই নাম্বারটা পাশে দিবেন। এই ক্ষেত্রে সেট বলতে আমরা ক খ 2টা প্রশ্ন হতে পারে, অথবা ক খ গ 3টা প্রশ্ন হতে পারে। এইভাবে করে মোট টোটাল প্রশ্ন থাকবে হচ্ছে 12টা। এই 12টা প্রশ্নের মধ্যে তোমাকে উত্তর করতে হবে 8টি প্রশ্নের। আর এই 8টি প্রশ্নের উত্তর লিখতে পারলে তুমি পাবা হচ্ছে 80 নাম্বার। এই 80 নাম্বারের উত্তর তোমার হয়ে গেল। এখন 80 নাম্বার করলে এর মধ্যে থেকে তুমি যা পাও সেটাই হচ্ছে ব্যাপার। আশা করছি কতগুলো প্রশ্ন আসবে এবং কতগুলো প্রশ্ন অ্যান্সার করতে হবে, প্রশ্নগুলো আসার ধরন কেমন হবে, এই বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। এখন তাহলে আসি আমরা কতগুলো প্রশ্ন লিখতে হবে সে বিষয়টাও জানলাম, যে 8টা প্রশ্ন লিখতে হবে 12টি প্রশ্নের মধ্যে। এখন আসি কোন কোন অধ্যায়গুলো পড়লে পরীক্ষায় সহজে পাশ করা যায়। এখন কতগুলো অধ্যায় পড়বো আসছি। তার আগে একটা বিষয় একটু বলে আসি, তোমরা যারা অর্থনীতি অনার্স প্রথম বর্ষে আছো, দেখা যাচ্ছে এখনো ভালো প্রিপারেশন নিতে পারো নাই, সামনে যে সময়টা আছে এই সময়ের মধ্যে যদি তোমরা, আমার অনলাইন কোর্স চলমান রয়েছে, চাইলে সেখানে লাইভ ক্লাস আছে, রেকর্ড ক্লাস আছে, তুমি চাইলে সেখানে করতে পারো। তো ন্যূনতম কোর্স ফিতেই তুমি পড়তে পারবে। এখানে 4টা বিষয়, প্রথম বর্ষের 4টা বিষয় পড়ানো হয়, যেটা হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি, সামষ্টিক অর্থনীতি, গণিত এবং পরিসংখ্যান, এবং আইসিটি বিষয়ে কিন্তু মোটামুটি ধারণা দেয়া হয়ে থাকে। সেখানে ন্যূনতম কোর্স ফিতেই তুমি পড়তে পারবা। তো আমার সাথে যোগাযোগ করার জন্য তুমি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 01928189849, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি আমার সাথে যোগাযোগ করে কোর্সে ভর্তি হতে পারো। তো তুমি ক্লাস করে দেখবে, যদি ভালো লাগে তাহলে কন্টিনিউ করবে, আর যদি ভালো না লাগে তাহলে দরকার নেই পড়ার। তো যাই হোক, যে বিষয়টা বলতেছিলাম এখন, যে এই যে আমি টোটাল 12টা অধ্যায় লিখেছি, এই 12টা অধ্যায়ের মধ্যে কতগুলো অধ্যায় পড়লে মোটামুটি পরীক্ষায় পাশ করা যাবে। আমি তোমাকে, যেহেতু এখানে 12টি অধ্যায় আছে, তো অধ্যায়ের প্রত্যেকটা অধ্যায় থেকে কেমন প্রশ্ন আসবে তার একটা অ্যানালাইসিস নিয়েছি। এখানে কম বেশি হতে পারে। প্রথম অধ্যায় থেকে আমি 1 সেট প্রশ্ন নিয়েছি, হতে পারে 1 সেট প্রশ্ন। দ্বিতীয় অধ্যায় থেকে
এক সেট বা দুই সেট প্রশ্ন হতে পারে, কারণ এটা গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। তৃতীয় অধ্যায় থেকে এক সেট প্রশ্ন হতে পারে, আমি এগুলো কিন্তু সম্ভাবনা লিখেছি। চতুর্থ অধ্যায় থেকে এক সেট প্রশ্ন হতে পারে, পঞ্চম অধ্যায় থেকে এক সেট প্রশ্ন হতে পারে, ষষ্ঠ অধ্যায় থেকে এক সেট প্রশ্ন হতে পারে, সপ্তম অধ্যায় থেকে এক সেট প্রশ্ন হতে পারে, অষ্টম অধ্যায় থেকে এক সেট প্রশ্ন হতে পারে, নবম অধ্যায় থেকে এক সেট প্রশ্ন হতেও পারে আবার নাও পারে, দশম অধ্যায় থেকে এক সেট প্রশ্ন হতে পারে, 11তম অধ্যায় থেকে এক সেট প্রশ্ন হতেও পারে আবার নাও পারে, এবং 12তম অধ্যায় থেকে এক সেট প্রশ্ন হতেও পারে আবার নাও পারে। তো একটা সম্ভাবনা মোটামুটি অ্যানালাইসিস করে এখানে লিখেছি। এরকম করে দেখা যাচ্ছে কোনো অধ্যায় থেকে একটা, আবার কোনো অধ্যায় থেকে একটাও আসে নাই, আবার কোনো অধ্যায় থেকে একটা বা দুইটা প্রশ্ন এসেছে। এইভাবে মিল করে টোটাল 12টি প্রশ্ন, অর্থাৎ 12 সেট প্রশ্ন তোমাকে প্রশ্নের মধ্যে দিয়ে দিবে। সেখান থেকে তোমাকে 8 সেট প্রশ্নের উত্তর লিখতে হবে। এখন আসি, এই যে কোনো কোনো অধ্যায়ে আমি দুইটা লিখেছি, আবার কোনো কোনো অধ্যায়ে আমি শূন্যটা দিয়েছি, কারণ অধ্যায়গুলো কোনো অধ্যায় আছে অনেক বেশি গুরুত্বপূর্ণ, কোনো অধ্যায় আছে একটু কম গুরুত্বপূর্ণ, তারই অ্যানালাইসিস করে মোটামুটি আমি শূন্য অথবা এক অথবা দুই লিখেছি। আবার একটা বিষয় লিখেছি, দেখো এখানে তৃতীয় এবং চতুর্থ অধ্যায় চাহিদা ও যোগান, চাহিদা ও যোগানে স্থিতিস্থাপকতা, এই দুইটা চ্যাপ্টার একদম রিলেটেড, সেই কারণে পাশে আবার লিখে দিছি এই দুইটা চ্যাপ্টার মিলেও কিন্তু এক সেট প্রশ্ন হতে পারে, আবার এই দুইটা মিলেও কিন্তু দুই সেট প্রশ্ন কিন্তু হতে পারে, যেহেতু এই দুইটা চ্যাপ্টার রিলেটেড, যার কারণে আমি এটাকে আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে পাশে লিখে দিছি এক সেট বা দুই সেট প্রশ্ন হতে পারে এই দুইটা চ্যাপ্টার একত্রে। পাশাপাশি এখানে এখানে চ্যাপ্টার 7, চ্যাপ্টার 8 এবং চ্যাপ্টার 9, এই তিনটা চ্যাপ্টার মিলে পূর্ণ প্রতিযোগিতা, একসাটিয়া এবং অলিগোপলি, এই তিনটা চ্যাপ্টার মিলে আমি এক সেট, দুই সেট বা তিন সেট প্রশ্ন কিন্তু হতে পারে, তার একটা অ্যানালাইসিস এখানে দিয়েছি আমি, কারণ এই তিনটা চ্যাপ্টার একদম সিমিলার, যার কারণে দিয়েছি। আবার 11তম অধ্যায় এবং 12তম অধ্যায় বাজার ব্যর্থতা এবং তথ্য অর্থনীতি, এই দুইটা চ্যাপ্টার যেহেতু ছোট ছোট অধ্যায়, তো সেই ক্ষেত্রে এখানে দুইটা চ্যাপ্টার মিলেও কিন্তু এক সেট প্রশ্ন হতে পারে, যেহেতু ছোট অধ্যায় সেই কারণে দিয়েছি। আবার না হলে এক একটা চ্যাপ্টার থেকে এক একটা প্রশ্ন কিন্তু আসতে পারে। এটা হচ্ছে প্রশ্নের অ্যানালাইসিস আমি দিয়েছি। এখন তাহলে আসি, পরীক্ষায় পাশ করার জন্য তোমাকে আমি কতগুলো চ্যাপ্টার দিব। যেহেতু ব্যষ্টিক অর্থনীতিতে মোট চ্যাপ্টার ছিল হচ্ছে 12টি, এই 12টি চ্যাপ্টারকে তুমি দুই ভাগে ভাগ করো, তাহলে 6টি চ্যাপ্টার হয়। আমি তোমাকে পরীক্ষায় পাশ করার জন্য অনলি 6টা চ্যাপ্টার দিব। এই 6টা চ্যাপ্টার যদি কেউ ভালো করে পড়াশোনা করতে পারে, সে নিশ্চিত থাকেন আপনি পরীক্ষায় পাশ করা আপনার জন্য সহজ হয়ে যাবে, যদি ভালো করে পড়াশোনা করো এবং পরীক্ষায় ওই মাফিক উত্তর লিখতে পারো। এখন তুমি পড়াশোনা করবা না, আমি খালি চ্যাপ্টার কমাই দিলেই হবে, তা তো হবে না। আমি চ্যাপ্টার কমাই দিব, তোমাকে সেটা ভালো করে পড়তে হবে, পাশাপাশি পরীক্ষার খাতায় প্রশ্ন অনুযায়ী সুন্দর করে উত্তর করতে হবে, তাহলেই পাশ করা সম্ভব, এমনকি ভালো ফলাফল করাও সম্ভব। এখন তাহলে আসি, কোন 6টা চ্যাপ্টার আমি তোমার জন্য রাখছি দেখি। প্রথমে যে চ্যাপ্টারটা রাখবো, চ্যাপ্টার 2, অর্থাৎ দ্বিতীয় চ্যাপ্টার উপযোগ, আমি এটাকে একটু মার্ক করে দিচ্ছি। দ্বিতীয় চ্যাপ্টার উপযোগ বিশ্লেষণ, আমি যদি একটু এখানে লিখি যে কোন অধ্যায়গুলো আমি দিচ্ছি, অধ্যায় 2 প্রথমে দিলাম, হচ্ছে অধ্যায় 2 দিয়েছি। 2 এর পরে অধ্যায় হচ্ছে 3 এবং 4, অধ্যায় 3 এবং 4, 3 এবং 4, 3 এবং 4 দুইটা অধ্যায়। এরপরে অধ্যায় 5, অধ্যায় 5 দিলাম। এরপরে হচ্ছে অধ্যায় 7, অধ্যায় 7, এরপরে দিব হচ্ছে আমি অধ্যায় 10। কয়টা চ্যাপ্টার হয়েছে দেখো তো একটু, 1 2 3 4 5 6, আমি 6টা চ্যাপ্টার দিয়েছি তোমাকে পাস করার জন্য। কয়টা চ্যাপ্টার? 6টি অধ্যায় দিলাম আমি, 6টি অধ্যায় কি করার জন্য? পাস করার জন্য। পাস করার জন্য আমি তোমাকে মোট 6টা চ্যাপ্টার দিলাম। এখন আসি, এই 6টা চ্যাপ্টার থেকে কত সেট প্রশ্ন আসতে পারে তুমি অ্যানালাইসিস করেই দেখো। এখানে দ্বিতীয় চ্যাপ্টার 1 বা 2 সেট দিয়েছে, আমি সর্বনিম্ন 1 সেট প্রশ্নই ধরলাম। তৃতীয় চতুর্থ প্রত্যেকটার মধ্যে একটা একটা করে আছে, পঞ্চমে একটা আছে, সপ্তমে 1 সেট আছে, দশমেও 1 সেট আছে। তাহলে তুমি যদি এই 6টা অধ্যায় ভালো করে পড়তে পারো, তাহলে এই 6টা অধ্যায় থেকে কম করে যদি একটা করে সেট প্রশ্ন থাকে, তাহলে 6টা অধ্যায় থেকে 6 সেট প্রশ্ন উত্তর করা যায়।
এখন প্রশ্ন হচ্ছে 12টি মানে সেট প্রশ্ন থেকে তোমাকে মোট 8 সেট প্রশ্নের উত্তর করতে হবে। এখন তুমি করলে হতে কত সেট? এখানে 6টা সেট প্রশ্ন পেলে এবং 6 সেট প্রশ্নের উত্তর তোমাকে করতে হবে। অধ্যায়গুলো এমন ভাবে পড়তে হবে যেন ওই অধ্যায় থেকে যে কোনো প্রশ্ন আসুক তুমি উত্তর করতে পারো। এখন তুমি মানে তোমাকে অধ্যায় আমি কমাই দিলাম, আবার তুমি পড়াশোনা ওখান থেকে তেমন করলে না, তাহলে তো হবে না। অবশ্যই ওই অধ্যায়গুলো তোমাকে ভালোভাবে আয়ত্ত করতে হবে, যে ওই অধ্যায় থেকে যে কোনো প্রশ্ন আসুক আমি উত্তর করতে পারবো। যদি তুমি এটা করতে পারো তাহলেই তুমি সফলকাম হবে। এখন আসি, তাহলে আমি ধরে নিছি 6টা অধ্যায় থেকে 6 সেট প্রশ্ন সম্ভব। কেননা কিছু কিছু অধ্যায় থেকে কিন্তু 2 সেট প্রশ্ন কিন্তু হতে পারে, আমি সেই 2 সেট ধরিনি, সর্বনিম্ন 1 সেট প্রশ্নই দেখেছি। তাহলে সাপোজ মনে করো তুমি 6 সেট প্রশ্ন, 6 সেট, এই 6 সেট প্রশ্ন যদি তুমি অ্যান্সার করো, তাহলে 6 সেট প্রশ্ন অ্যান্সার করলে কত হবে? 6 × 10 = 60 নাম্বার। তুমি 60 নাম্বারের প্রশ্ন তুমি উত্তর করলে। এখন মনে করো স্যার আমি যে উত্তরটা করেছি সেটা মোটামুটি আকারে করেছি, ভালো হয় নাই। আমি ধরলাম এই 6 সেট প্রশ্ন উত্তর করার পরে এখান থেকে তুমি পেয়েছো, তুমি মনে করো 35 নাম্বার ধরলাম, তুমি এখানে 25 নাম্বার তুমি পাও নাই, বাদ দিলাম আমি -25। 60 নাম্বারের মধ্যে আমি অর্ধেকেরই একটু কম আর কি 25 নাম্বার বাদ দিলাম। তুমি মনে করো যেমন ভাবে লিখেছো ভালো লিখতে পারো না, 25 নাম্বার বাদ দিয়ে দিলাম, তুমি পেয়েছো অনলি কত? 35। আর এখানে মনে করো ইনকোর্স যে পরীক্ষা দিয়েছিলা 20, তার মানে এখানে 80-র মধ্যে তুমি পাচ্ছ মনে করো 35, আর 20-এর মধ্যে তুমি এখানে একদম সর্বনিম্নটাই ধরলাম অনলি 10। তাহলে 35 আর 10 সমান সমান কত হবে? 45। তোমার জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাশ করার জন্য দরকার হচ্ছে 40 নাম্বার, তুমি অলরেডি কিন্তু 45 পেয়ে গেছো। তাহলে তুমি ফেল কিভাবে করো? এটাই তো বুঝে আসে না। হ্যাঁ, এখানে তোমার একটা প্রশ্ন থাকতে পারে যে স্যার এইখানে আপনি 6 সেট থেকে 6 সেট প্রশ্ন যে কনফার্ম আসবে সেটা কিভাবে? ফাইন, আমি এখান থেকে 1 সেট প্রশ্ন কমাই দিলাম। যদি 5 সেট প্রশ্ন ধরি, 6 চ্যাপ্টার পড়ার পরে আমি ধরলাম সেখান থেকে 5 সেট প্রশ্ন এসেছে, দেখো 5 সেট। তো 5 সেট প্রশ্ন যদি তুমি কমন পাও, তাহলে 5 10 কে কত নাম্বার হবে? 5 × 10 = 50 নাম্বার। এই 50 নাম্বারে অ্যান্সার করে তুমি মনে করো সাপোজ এখান থেকে 15 নাম্বার ছাড় দিলাম, আমি 15 বাচ্চা 15 না, আমি এখানে ধরলাম 20 মার্ক ছাড় দিলাম, 20 মার্ক মাইনাস করলাম, তাহলে 20 মার্ক তুমি মনে করো পাও নাই। প্রশ্ন যেভাবে লিখছো, প্রশ্ন এক্সামিনার যিনি খাতা দেখছেন তিনি মনে করেন নাম্বার একটু কম কম দিয়ে 20 নাম্বার কম দিয়েছে। তো তারপরেও তুমি কত পাবা? এখানে 30 নাম্বার পাচ্ছ। আর ইন কোর্সে আমি ধরলাম তুমি 20-এর মধ্যে অনলি পেয়েছো মাত্র 10, তাহলে সেই ক্ষেত্রে এখানে 30 এবং 10 যদি যোগ করি তাহলে হয়ে যায় কত? 40। তুমি কোন ভাবে ফেল তো কোনোভাবেই আমি করাতে পারছি না তোমাকে। যদি তুমি একটু পড়াশোনা করো, তুমি এখন ইকোনমিক্সে একটা রয়্যাল সাবজেক্টে ভর্তি হয়েছো, তো তুমি একটু পড়াশোনা করবে না, তুমি শুধু পরীক্ষার হলে যাবে আর অ্যান্সার করবে, এতটা তো সহজ না। অবশ্যই তোমাকে একটু পড়াশোনা করতে হবে। আর যে স্টুডেন্ট একটু ভালো করে পড়াশোনা করবে, আমি আশা করছি তার পাস নিয়ে টেনশন করার দরকার নাই, সে অবশ্যই পাস করবে এবং ভালো ফলাফল করবে। তো যে অ্যানালাইসিসটা করে দিয়েছে এখানে, অর্থাৎ এই যে 6টা চ্যাপ্টার, এই 6টা চ্যাপ্টার ব্যষ্টিক অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। 6টা চ্যাপ্টার, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4, চ্যাপ্টার 5, চ্যাপ্টার 7, চ্যাপ্টার 10, এই 6টা চ্যাপ্টার দিয়েছি আমি। তার মানে তোমাকে যেহেতু আমি 12টা চ্যাপ্টারের মধ্যে 6টা চ্যাপ্টারকে ক্লোজ করে দিয়েছি, তাহলে 6টা চ্যাপ্টার অন্তত পক্ষে পড়েছো। যদি তুমি ভালো করো, মনে করো 6টা চ্যাপ্টার পড়ে 6টা চ্যাপ্টারের উত্তর খুব ভালো করে দিয়েছো 6 সেট প্রশ্নের। এখন 6 সেট প্রশ্ন 60 নম্বরের প্রশ্নে যদি তুমি মনে করো যে 5 নাম্বার বা 10 নাম্বার কম পেয়েছো, তাহলে তুমি মনে করলাম 10 নাম্বার কম পেয়েছো, তাহলে তুমি যদি 50 পাও, 60 উত্তর করে যদি 50 পাও, আর যদি ইনকোর্স পরীক্ষা যদি 10 বা 15 পাও, তাহলে তো 60 প্লাস হয়ে যাচ্ছে। তাহলে তুমি ফেল করো কিভাবে? আসলে তোমাদের পড়াশোনাটা একটা নিয়ম মাফিক করা উচিত। তোমরা নিয়ম মাফিক পড়াশোনা করো না বিধায় তোমাদের এই ঝামেলাগুলো হয়। তোমরা 12টা অধ্যায় পড়তেছো, কিন্তু কোনো অধ্যায় গুরুত্বপূর্ণ ভাবে পড়ো নাই। সব এই অধ্যায় থেকে একটু, ওই অধ্যায় থেকে একটু, এইভাবে করে পড়াশোনা করেছো, যার কারণে কোনোটাই মাথার মধ্যে সঠিকভাবে মনে নাই। তুমি অধ্যায় কম করো, প্রশ্নে বেশি কমন পাও এবং পরীক্ষায় সুন্দর করে উপস্থাপন করো, তাহলে দেখবে অবশ্যই তুমি ভালো নাম্বার পাচ্ছ। তো এই ছিল যারা পাশ করতে চায় তাদের জন্য এই সংক্ষিপ্ত 6টা অধ্যায়। আমি আবারও বলে দিচ্ছি, 6টা অধ্যায় যদি কেউ ভালো করে কমপ্লিট করে, ইনশাল্লাহ এখান থেকে ভালো একটা নাম্বার পাওয়া সম্ভব। এবার আসছি যারা একটু ভালো ফলাফল করতে চায়, এই 12টা চ্যাপ্টারের মধ্যে
এই 6টা চ্যাপ্টার নিয়েছি, আরো আমি এখান থেকে তোমাদেরকে 10টা চ্যাপ্টার, তো 10টা মানে সরি 6টা চ্যাপ্টার দিয়েছি আর 6টা চ্যাপ্টার বাদ দিয়েছি, টোটাল চ্যাপ্টার তো 12টা। আমি আরো কিছু চ্যাপ্টার বাড়িয়ে দিচ্ছি, যারা ফার্স্ট ক্লাস অর্থাৎ 3 পয়েন্ট পেতে চাই বা এ প্লাস পেতে চাই, এ গ্রেড পেতে চাই, এ মাইনাস পেতে চাই, যারা এরকম করে পেতে চায় তাদের জন্য আরো কিছু চ্যাপ্টার আমি বাড়িয়ে দিচ্ছি। এই 6টা চ্যাপ্টার করবে, এই 6টা চ্যাপ্টারের পাশাপাশি চ্যাপ্টার 1 করবে, প্রথম অধ্যায় ভূমিকা, এখান থেকেও কিন্তু এক চ্যাপ্টার আসে। তো আমি যদি একটু বলি, যারা পাশ করতে চাই তারা চাইলে এখানে তুমি এখান থেকে কোন একটা চ্যাপ্টার, 6 চ্যাপ্টার মধ্যে মনে করো 3 এবং 4 এই চ্যাপ্টার থেকে যে কোনো একটা বাদ দিয়ে তুমি চাইলে প্রথম চ্যাপ্টারও কিন্তু পড়তে পারো। তবে অনেক সময় প্রথম চ্যাপ্টার থেকে প্রশ্ন আসতেও পারে আবার নাও পারে, প্রথম ভূমিকা চ্যাপ্টার তো। তবে এই অধ্যায়ে কিন্তু একটা প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, এখানেও বেশ গুরুত্বপূর্ণ আলোচনা আছে। তো প্রথম অধ্যায় থেকে এক সেট প্রশ্ন ধরে রাখতে পারি, থিওরি টাইপের প্রশ্ন বা চিত্রভিত্তিক প্রশ্ন কিন্তু আছে। অল্প প্রশ্ন পড়ে প্রথম অধ্যায় থেকে এক সেট প্রশ্ন কিন্তু কমন পাওয়া সম্ভব, সেই ক্ষেত্রে তুমি প্রথম অধ্যায়টাও কিন্তু পড়ে ফেলতে পারো। যাই হোক, তো সেই ক্ষেত্রে আমি প্রথম অধ্যায়টাকে রাখছি, পাশাপাশি এখানে এই যে খরচ অধ্যায় রয়েছে, এই খরচ অধ্যায় থেকে তুমি পড়তে পারো। এরপরে হচ্ছে আমি দেব হচ্ছে অষ্টম অধ্যায় একচাটিয়া বাজার। তাহলে আমি তোমাকে 3টা অধ্যায় বাদ দিতে পারছি, যারা এ প্লাস পেতে চাই আমি তোমাকে 9টা চ্যাপ্টার পড়ার কথা বলছি, 3টা চ্যাপ্টার তুমি বাদ দাও। 3টা চ্যাপ্টার বাদ দিয়ে তুমি যদি 9টা চ্যাপ্টার পড়ো, আশা করছি তুমি 80 নাম্বার অ্যান্সার করতে পারবা, সেখান থেকে 8 সেট প্রশ্ন কমন পাওয়া সম্ভব এই 9টা চ্যাপ্টার পড়লে। সেইগুলো কি কি? 1 থেকে 8 পর্যন্ত এই 8টা চ্যাপ্টার। তার মানে যারা এ প্লাস পেতে চাই, এ প্লাস যারা পেতে চাই, এ প্লাস পাওয়ার জন্য আমি এখানে বলছি 1 থেকে 8 এবং চ্যাপ্টার 10, এই 9টা চ্যাপ্টার যদি সে ভালো করে আয়ত্ত করতে পারে, 12 সেট প্রশ্নের মধ্যে কমসে কম এখানে সে 8 সেট প্রশ্ন তো কমন পাবেই, এমনকি 9 বা 10 সেট প্রশ্ন কিন্তু কমন পেয়ে যেতে পারে এই 9টা চ্যাপ্টার যদি সে ভালো করে পড়ে। তার মানে 3টা চ্যাপ্টারকে আমি বাদ দিতে বলছি, চ্যাপ্টার 11, 12 আর হচ্ছে 9তম চ্যাপ্টার, এই 3টা চ্যাপ্টার বাদ দিলে, এমনকি দেখো 3 চ্যাপ্টার থেকে যদি এমনও হতে পারে যে স্যার ওই 3 চ্যাপ্টার থেকে 3টা প্রশ্ন এসেছে, হোক, তাহলে 3টা চ্যাপ্টার বাদ দিলেও তুমি আরো পেয়ে যাচ্ছ আরো 9 সেট প্রশ্ন, তাহলে তোমার টোটাল সেট আসবে হচ্ছে 12 সেট প্রশ্ন। এখন 12 সেট প্রশ্ন থেকে তুমি তো 4 সেট প্রশ্ন বাদ দিতে পারবা, ঠিক কিনা? এই 12 সেট প্রশ্ন থেকে 4 সেট প্রশ্ন যদি বাদ দিতে পারো, তাহলে 3 সেট প্রশ্ন, অর্থাৎ 3 সেট প্রশ্ন আমি 3টা অধ্যায় যদি বাদ দিয়ে পড়ি, তাহলে সেই ক্ষেত্রে অধ্যায় 9, অধ্যায় 11 এবং অধ্যায় 12, এই 3টা অধ্যায় একটু ছোট ছোট অধ্যায়, তুমি 3টা অধ্যায়কে বাদ দিতে পারো। তাহলে মোটামুটি অন্য যে 9টা চ্যাপ্টারের কথা বলেছি, এই 9টা চ্যাপ্টার থেকে তুমি 9টা করে হলো, কম করে হলো 8টা সৃজনশীল তুমি কমন পাবে ইনশাল্লাহ। তাহলে তুমি 8টা প্রশ্ন যদি পেয়ে যাও, তাহলে অবশ্যই তুমি এখান থেকে লিখতে পারছো। এখন আবার বলি, স্যার আমি যদি চ্যাপ্টার বাদ না দিই সবগুলো করি, তাহলে তো আরো ভালো, তাহলে তোমার প্রত্যেকটা অধ্যায় সম্পর্কে ধারণা হয়ে গেল, সবগুলো অধ্যায় তুমি ভালো একটা প্রিপারেশন নিতে পারলে। আমি কেন কমাচ্ছি, কারণ সামনে যে শর্ট টাইম আছে, এই অল্প সময়ের মধ্যে পড়াটাকে গোছাতে হবে। এখন অনেকেই আছে এই অল্প সময়ের মধ্যে পড়াটাকে গোছাতে পারে না, যার কারণেই এই অধ্যায়গুলোকে একটু কমিয়ে দিয়েছি আমি। এটাই হচ্ছে তোমাদের জন্য একটু সহজ সমাধান হিসেবে যাচ্ছে। আর প্রশ্নের উত্তরে অবশ্যই যে প্রশ্ন যা চাবে তার সঠিক উত্তর লিখতে হবে, এই ক্ষেত্রে কোনো অগোছালো উত্তর দেওয়া যাবে না। বা ব্যষ্টিক অর্থনীতি আসলে এমন একটা বিষয় যেখানে প্রশ্নে যা চাই তার উত্তর দিলেই পরিপূর্ণ নাম্বার পাওয়া সম্ভব। এই ক্ষেত্রে ব্যষ্টিক অর্থনীতির কিন্তু একটা বিষয় একটু সবাই মনোযোগ দেই, এখানে ব্যষ্টিক অর্থনীতির ক্ষেত্রে একদম সচরাচর প্রশ্ন যেটা বইয়ের মধ্যে দেওয়া আছে হুবহু ওই রকম প্রশ্ন কিছু কিছু প্রশ্ন আসে, আবার কিছু কিছু প্রশ্ন সৃজনশীল টাইপের হয়ে থাকে। এটা বিগত কয়েক বছর অ্যানালাইসিস করে দেখেছি, যেখানে সৃজনশীল টাইপের প্রশ্ন দেখা যাচ্ছে উপরে একটা ছক দিয়েছে, সেই ছকের আলোকে 2টা প্রশ্ন দিয়েছে বা 3টা প্রশ্ন দিয়েছে, উপরে একটা চিত্র দিয়েছে, চিত্রের আলোকে 2টা বা 3টা প্রশ্ন দিয়েছে। তো এরকম করেই একটা ফাঁকা ঘরের ছক দিয়েছে, ছকটাকে পূরণ করতে হবে এবং নিচের 2টা প্রশ্ন উত্তর দিতে হবে। একটা চিত্র দিয়েছে, বাজারের একটা চিত্র দিয়েছে, একচেটিয়া বাজারের একটা চিত্র দিয়েছে, এই চিত্রের আলোকে নিচের 2টা প্রশ্নের ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে না? আবার খরচ চ্যাপ্টার থেকে, উৎপাদন চ্যাপ্টার থেকে, চাহিদা চ্যাপ্টার থেকে এরকমও থাকতে পারে যে চাহিদার একটা রেখা অঙ্কন করে দিয়েছে, বললো যেখান থেকে স্থিতিস্থাপকতা নির্ণয় করো, বিন্দু স্থিতিস্থাপকতা নির্ণয় করো, এরকম করে কিন্তু অনেক কিছু আসতে পারে। তো যাই হোক, অথবা ঢাল নির্ণয় করো। তাই এই জন্য বলছি যে গতানুগতিক প্রশ্ন
এটাও কিন্তু আসবে, পাশাপাশি সৃজনশীল ভিত্তিক প্রশ্ন কিন্তু আসতে পারে। তো দুইটা বিষয় তোমাকে ভালো করে আয়ত্ত করে রাখতে হবে, বিশেষ করে এই ব্যষ্টিক অর্থনীতিতে। তো এই ক্লাসের মধ্যে যতটুকু সম্ভব চেষ্টা করেছি তোমাদেরকে মোটামুটি বোঝানোর জন্য, কিভাবে পরীক্ষায় প্রশ্ন আসবে এবং কিভাবে কোন কোন চ্যাপ্টারগুলো পড়তে হবে, কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ, কোথা থেকে বেশি প্রশ্ন এসে থাকে, চেষ্টা করেছি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আর যদি এখান থেকে কিছুটা পরিমাণে উপকৃত হতে পারো, অবশ্যই, যদি হয়ে থাকো কিছুটা পরিমাণে উপকৃত তুমি, তাহলে অবশ্যই তোমার ফ্রেন্ডকে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবে, তাতে করে তোমার সেই আরেকটি ফ্রেন্ডও যেন এই কিছুটা ধারণা সে নিতে পারে, যে বিষয়গুলো তার অজানা ছিল সেই অজানা বিষয়গুলো যেন সে জানতে পারে, এতটুকুই। তো তোমাদের কাছে দোয়া চাচ্ছি যেন পরবর্তীতে আবার কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হতে পারি। আর তোমাদের জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা এবং দোয়া থাকলো। সামনে যেহেতু তোমাদের পরীক্ষা, তোমাদের পরীক্ষাগুলো সুন্দর হোক এবং সকল প্রশ্ন সুন্দরভাবে উত্তর করতে পারো, তোমাদের সুস্বাস্থ্য কামনা এবং প্রত্যেকের সফলতা যেন ভালো হয়, প্রত্যেকের আশা অনুযায়ী ফলাফল হয়, এই প্রত্যাশা করেই আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।